নমস্কার, আমি পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। আজকে ভারত বন্ধ ডেকেছিলেন এসসি/এসটি সমাজ এবং ওবিসি সমাজ, এবং তাদের সমর্থন করেছেন বিএসপি সহ অনেক রাজনৈতিক দল। এবং বন্ধ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, অধিকাংশ রাজ্যেই সফল। এবং এই যে বন্ধ হয়েছিল আদিবাসী দলিত সমাজের পক্ষ থেকে, তার মূলে একটা সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের আগস্টের প্রথমের দিকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অনারেবল DY চন্দ্রচূড়ের নেতৃত্বে 7 সদস্যের যে সুপ্রিম কোর্ট জাজেস, তাদের যে বেঞ্চ একটা রায় দিয়েছেন। এবং সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে স্টেটকে এই পাওয়ার দেওয়া হচ্ছে যে SC/ST যে ক্যাটাগরির মধ্যে যে সাব ক্যাটাগরি এবং সাব ক্লাসিফিকেশন, সেটা স্টেট সেটা করতে পারবে। এবং যারা ক্রিমি লেয়ার আদিবাসী দলিত সম্প্রদায়ের মধ্যে, সেটা নিয়েও পুনর্মূল্যায়ন করাটা উচিত, ক্রিমি লেয়ার। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সাব ক্লাসিফিকেশন মানে আরও যারা ডিপ্রাইভড শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ওবিসি, তাদের নিয়ে নতুন করে স্টেট তাদের চিহ্নিত করে সেই সাব ক্লাসিফিকেশনের সেটা কার্যকর করতে পারবেন। সব মিলিয়ে আমরা একটু পেছনে চলে যাই। যখন ভারত স্বাধীন হয় 1950-তে, যখন সংবিধান প্রকাশ হয় এবং সংবিধান অ্যাপ্লাই করা হয়, সেই সময় আর্টিকেল নাম্বার 341 এবং 342 এর আন্ডারে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে পাওয়ার দেওয়া হয়েছিল যে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের মধ্যে কারা কারা এর মধ্যে থাকতে পারবেন। এবং এই সংক্রান্ত ব্যাপারে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে পাওয়ার দেওয়া হয়েছিল, এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া স্টেট গভর্নরকে সেটা অর্ডার দিতে পারেন। এবং অবশ্যই স্টেট পাওয়ারে যারা আছেন, কিন্তু অনেক সময় বলা হয় যে আম্বেদকর যখন এটা তৈরি করেন, সংবিধান রচনা করেছিলেন, সেই সময় একটা প্রস্তাবনা ছিল যে, যদিও এখন অনেক অস্বীকার করেন, সেটা নিয়ে বিতর্ক আছে, যে এই SC/ST রিজার্ভেশন এখন অ্যাপ্লাই করা হচ্ছে, কিন্তু 10 বছর পরে সেটা পর্যালোচনা করা উচিত এবং তারপরে পরবর্তী পদক্ষেপ নেওয়া যেতে পারে। কিন্তু তারপরে আমরা দেখেছি যে 1947 সালে দেশ স্বাধীন হয়, 1950 সালে সংবিধান কার্যকর করা হয়, কিন্তু আজকে 2024, এতগুলো বছর পরেও এই কাস্ট বেসড যে রিজার্ভেশন, এবং সেটা প্রতিটা স্টেট সেটা রেখে দিয়েছে এবং প্রতিটা ইউনিয়ন টেরিটরি সেটা রেখে দিয়েছে। এবং আজকে 15% শিডিউল কাস্ট রিজার্ভেশন, 7.5% ফর শিডিউল ট্রাইব রিজার্ভেশন এবং 27% ওবিসি রিজার্ভেশন, মানে টোটাল 49.5% রিজার্ভেশন, কাস্ট বেসড রিজার্ভেশন। এখানে একটা কথা বলে রাখি যে 1974-এ স্টেট অফ কেরালা এবং থমাস এর মধ্যে যে কেস মামলা হয়েছিল, তাদের জাজমেন্টে জাস্টিস কৃষ্ণা উনি রায় দিয়েছিলেন যে ক্রিমি লেয়ার শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং এই যে যারা এই সুবিধা পাচ্ছে রিজার্ভেশনে, তার থেকে যে ক্রিমি লেয়ার, সেই ক্রিমি লেয়ারদের সুবিধাটা কেড়ে নেওয়া উচিত। তারপরে নানা অ্যামেন্ডমেন্টের বিভিন্ন স্টেটের রায় দেওয়া হয়েছে বিভিন্নভাবে, কিন্তু আজকে সুপ্রিম কোর্টের যে রায়, সেটা অনেক বেশি পজিটিভ একটা দিক আসবে বলে আমাদের বিশ্বাস। আর আমার ব্যক্তিগত মত যেটা, যে যেমন বাংলাদেশে যেমন কোটা বিরোধী আন্দোলন, রিজার্ভেশন বিরোধী আন্দোলনে আজকে যে অবস্থা হয়েছে, বাংলাদেশের সমস্ত ছাত্র সমাজ থেকে যুব সমাজ তার বিরুদ্ধে চলে গেছে এবং হাসিনা সরকারের পতন হয়েছে, তার মূল কারণটা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের একটা যে রিজার্ভেশন ছিল, এবং আজকে তাদের গ্র্যান্ডসন বা নাতিরাও, তারও পরবর্তী জেনারেশন যে সুবিধাটা পাচ্ছেন, তার বিরোধিতা করা হয়েছিল। ঠিক একইভাবে ইন্ডিয়াতে এই বিরোধিতা করা উচিত। আমি একটা উদাহরণ দিচ্ছি। একজন UPSC পাস করে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব কোটায় বা ওবিসি কোটায়, তারপরে IPS বা IAS হলেন বা IFS হলেন বা ইনকাম ট্যাক্স অফিসার হলেন, তার পরবর্তী জেনারেশন কেন সেই সুবিধা পাবে? এডুকেশনাল যে ক্যাটাগরিতে যারা বিভিন্ন সংরক্ষণের সুবিধা পেয়েছেন, মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিংয়ে, তো একটা জেনারেশন যখন সেই সুবিধা পেয়ে যখন একটা জায়গায় অবস্থান করছে, এবং অবশ্যই তাদের ক্রিমি লেয়ারের সার্কেলের মধ্যে চলে যান, এবং তার সন্তান বা তাদের পরবর্তী জেনারেশনকে এই সুবিধা কেন পাবে? তো এটা নিয়ে আরও বেশি পর্যালোচনা করতে হবে। এবং সমস্ত রাজনৈতিক দল আজকে এর বিরুদ্ধে প্রভাবের জন্য, মানে এটা যদি সিদ্ধান্ত নেওয়া হয় যে এই ধরনের একটা জেনারেশন সুবিধা পেয়েছে, পরের জেনারেশন কেন পাবে এবং দেওয়া উচিতই না, এবং অবভিয়াসলি
আরও যে ব্যাকওয়ার্ড ক্লাস আছে এবং তারা সুবিধা পাচ্ছেন না, এবং শিডিউল ট্রাইব অনেক আছেন বিভিন্ন, যে তাদের চিহ্নিত করা হয়নি, যে তারা সুবিধা তারা জানেন না যে এই সুবিধাটা কী আছে, তারা পান না। যারা একবার সুবিধা পেয়েছেন শিডিউল কাস্ট বা ওবিসি বা শিডিউল ট্রাইবের, কেউ সরকারি অফিসার বড় র্যাঙ্কের বা ডাক্তার বা কলেজের অধ্যাপক, এবং তারা অবশ্যই এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে ক্ষেত্রেও সেখানে সুবিধা পেয়েছেন, পরীক্ষার ক্ষেত্রে সুবিধা পেয়েছেন এবং চাকরির ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রেও। তার পরবর্তী জেনারেশন কেন সেই সুবিধা পাবে, সেই সুবিধা কেন কেড়ে নেওয়া হবে না, এটা আমাদেরও প্রশ্ন। এবং একটা উন্নত সমাজ গড়তে গেলে এই ধরনের কাস্ট বেসড রিজার্ভেশন কতটা ফলপ্রসূ হবে রাখাটা, সেটা অবশ্যই একটা গণভোটের মাধ্যমে সেটাকে সিদ্ধান্ত নেওয়া উচিত ভারতবর্ষের মতো দেশে। আরেকটা বলে রাখি যে প্রোগ্রেসিভ একটা যে বড় সেকশন যারা কমিউনিস্ট আছেন, পার্লামেন্ট পলিটিক্সে বিশ্বাস করেন বা বিশ্বাস করেন না, সব ধরনের কমিউনিস্টদের কথাই বলছি, তারা অবশ্যই প্রগতিশীল নানা ধরনের চিন্তাভাবনার জন্য তারা আলোচনায় আসেন, কিন্তু তাদেরও একটা সেকশন আমি অনেকটা বড় সেকশন দেখেছি যে এক চিন্তাভাবনা করেন যে হাজার বছর ধরে যে ইনইকুয়ালিটি এই সেকশনের জন্য তাদের, সেই জন্য এই সুবিধাটা তাদের পাওয়া উচিত। কিন্তু তারাও এটা বলেন না যে একজন সুবিধা পেয়েছে একটা জেনারেশন, তার পরের জেনারেশন কেন সেই সুবিধা পাবে, এবং ইকোনমিক্যালি যে ইকোনমিক বেসড রিজার্ভেশনে কিছু সুবিধা কেন থাকবে না। মানে হায়ার কাস্টে তারা অনেক জেনারেশন ধরেই ভীষণভাবে ডিপ্রাইভড হয়ে রয়েছেন, তারা একটা এক্সামের ফর্ম ফিল আপ করার জন্য যে পয়সা বা সেটাও ভরতে পারছেন না বা পড়তে পারছেন না, তারা কেন সেই সুবিধাটা পাবেন না। আজকে স্বাধীনতার পর এতগুলো বছর হয়ে গেছে, তারপরেও যদি এটা পর্যালোচনা না করা হয়, তাহলে আমরা বলতে পারি যে বাংলাদেশে, পার্শ্ববর্তী দেশে যে আজকে সংরক্ষণ বিরোধী, যে রিজার্ভেশন বিরোধী, কোটা বিরোধী যে আন্দোলন ছড়িয়ে গেছে সারা পৃথিবীর কাছে, আজকে এক্সপোজড হয়ে গেছে, সেইটা কিন্তু ভারতবর্ষ শুরু হতে পারে। তার জন্য সমস্ত শাসক দল, সমস্ত বিরোধী দল, সমস্ত রুলিং পার্টি এটা চিন্তা করা উচিত, এবং অবশ্যই নাগরিক সমাজ এবং সমস্ত সমাজে যে প্রকৃত নিডি সমাজ এবং নিডি মানুষদের যে এই এডুকেশনাল যে ক্যাটাগরি এবং যে চাকরি বেস যে সংরক্ষণের, তাদেরকে সুবিধা কিছু ক্ষেত্রে রাখা হোক, তাদেরকে ডেভেলপ করার জন্য ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু তারা যখন ডেভেলপ হয়ে যাবে সেই সুবিধাটা যেন না থাকে, আবার নতুন করে সেই সুবিধাটা দেয়া হোক যাদের এই সক্ষমতা নেই। কমিউনিস্টদের কথা একটা বলা প্রয়োজন মনে করছি, তারা যে সমাজ ব্যবস্থার অনুকরণ করেন বা মনে করেন যে সমস্ত বিখ্যাত ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়নের, এবং আজকে চায়নার, যখন মাও সেতুং যখন চায়না কালচারাল বিপ্লব তৈরি করেন, সেখানেও কিন্তু বলে রাখি যে হান ডাইনেস্টি, হান যে জনগোষ্ঠী সেটা কিন্তু 80% বেশি চায়নাতে, কিন্তু বাকি অনেক সংখ্যালঘু সংগঠনও আছে, কিন্তু সেখানেও কিন্তু কাস্ট বেসড রিজার্ভেশন সিস্টেম চালু করা হয়নি, সেটাও এই ভারতীয় কমিউনিস্টরা জানে। তারপরেও কিন্তু অদ্ভুতভাবে এই সমর্থনটা তারা করে যায়, এবং তারা বারবার বলে যে হাজার বছরের যে অসাম্য ইনইকুয়ালিটি, সেইটাকে সামনে এনে তারা বলে যে এখন তাদের সুবিধা পাওয়া উচিত। তারা কিন্তু একবারও বলেন না। আবার বলছি, আগেও বলেছি যে একটা জেনারেশন পেয়েছে, তার পরের জেনারেশন কেন পাবে সেটা নিয়ে তারা আওয়াজ তোলেন, আলোচনা করেন না, এবং সেটা অবভিয়াসলি ভোটের জন্য এবং অ্যাকসেপ্টেন্সের জন্য পাবলিকের কাছে। তো সব মিলিয়ে ভারতবর্ষের সমাজ এমন একটা অবস্থায় রয়েছে যেখানে এটা নিয়ে এই রিজার্ভেশন, কাস্ট বেসড রিজার্ভেশন থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনার ভীষণ দরকার আছে, এবং সমস্ত মানুষের পার্টিসিপেশন জরুরি বলে মনে করি। আজকের মতো শেষ করছি, এবং আপনারা দেখতে থাকুন আওয়াজ বেঙ্গল। ভালো থাকুন। জয় ভারত, জয় বেঙ্গল।